উৎসারী এডুকেয়ার চ্যানেলে সমস্ত ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করছি প্রত্যেকে ভালো আছো। ক্লাস 8 জিওগ্রাফির প্রথম চ্যাপ্টার ফার্স্ট সাবমেটিভ ইভ্যালুয়েশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। পৃথিবীর অন্দরমহল প্রথম চ্যাপ্টারের আজকের আমাদের আলোচনার বিষয় হলো অ্যাস্থনোস্ফিয়ার। এইটি একটু সবিস্তারে আমি আলোচনা করে দিয়েছি। যদি 2 নম্বর বা 3 নম্বরে তোমাদের আসে এইটা লিখলেই তোমাদের হবে। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, সবাই বোঝার চেষ্টা করো। অ্যাস্থনোস্ফিয়ার, অ্যাস্থনোস একটি গ্রিক শব্দ যার মানে দুর্বল স্তর। তাহলে অ্যাস্থনোস কি হলো? একটি গ্রিক শব্দ যার মানে দুর্বল স্তর। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাস্থনোস্ফিয়ার। তাহলে এখানে বলা হয়েছে কি অ্যাস্থনোস্ফিয়ারটার অবস্থানটা কোথায় রয়েছে? বলছে শিলামণ্ডলের নিচে, আমাদের ভূ অভ্যন্তরের শিলামণ্ডলের নিচে এবং গুরুমণ্ডলের ওপরের একটি উপরের অংশে বিশেষ স্তর হলো অ্যাস্থনোস্ফিয়ার। তাহলে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাস্থনোস্ফিয়ার। এবারে অ্যাস্থনোস্ফিয়ারের সম্পর্কে 1, 2, 3, 4 করে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এই স্তরে পদার্থ গলিত ও নরম প্রকৃতির। তাহলে এই স্তরের পদার্থগুলো যেগুলো রয়েছে সেগুলো কেমন? গলিত ও নরম প্রকৃতির রয়েছে। 2 নম্বরে অত্যধিক তাপ ও চাপে এখানকার শিলা সান্দ্র অবস্থায় আছে। তাহলে অ্যাস্থনোস্ফিয়ারের যে স্তরটা রয়েছে সেই স্তরের কি অবস্থায় আছে? সেটা অত্যধিক তাপ ও চাপে এখানকার শিলাগুলো সান্দ্র অবস্থায় রয়েছে। মানে যেই সমস্ত শিলাগুলো রয়েছে সেগুলো সান্দ্র অবস্থায় রয়েছে তাপ এবং চাপের জন্য। 3 নম্বর পিচ গলালে বা খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে সেই রকম অবস্থায় এখানকার পদার্থগুলি আছে। তাহলে এখানকার পদার্থগুলি কেমন আছে? পিচ গলালে, যে রাস্তা তৈরির জন্য যে পিচটা থাকে সেই পিচ গলালে বা খেজুরের রস যখন আমাদের জাল দেওয়া হয় গুড় তৈরি করার জন্য, সেই অবস্থায় যে থাকে সেই অবস্থায় এখানকার পদার্থগুলি রয়েছে, এটা বলা হয়েছে। আবার বলছি, পিচ গলালে বা খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে সেই রকম অবস্থায় এখানকার পদার্থগুলি আছে। 4 নম্বরে ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রবাহিত হয়। আবার ওপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। তাহলে এখানে দেখো পরিচলন স্রোতের কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা একটু ব্যাখ্যা করে বলা হয়েছে। বলছে ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে আসে উপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রভাবিত হয়। আবার ওপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। আবার বলছি, ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে এসে অনুভূমিকভাবে প্রভাবিত হয়। আবার ওপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। তাহলে দেখো এই ছবিটা তোমাদের অবশ্যই দিতে হবে। এখানে এইটা হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ারের এই টোটাল এই পুরো স্তরটা হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার। এটা হচ্ছে গুরুমণ্ডল আর উপরের এটা হচ্ছে শিলামণ্ডল। শিলামণ্ডলের এটা হচ্ছে সমুদ্রবক্ষ, এটা শৈলশিরা, এটা মহাদেশীয় ভাগ। পরিচলন স্রোতগুলো তোমার এইরকম অ্যারো চিহ্ন যেটা দেওয়া আছে এইভাবে পরিচলন স্রোতগুলো রয়েছে। যখন অত্যাধিক চাপ এবং তাপ থাকে এই গুরুমণ্ডলের এই অ্যাস্থনোস্ফিয়ারের উপর দিয়ে কোনো ফাটলের মধ্য দিয়ে যে উপরে উঠে গিয়ে ম্যাগমা রূপে লাভা রূপে বেরিয়ে এসে ভূ অভ্যন্তরে বা পৃষ্ঠের মধ্যে যে পদার্থগুলি এইভাবে করে আমাদের আগ্নেয়গিরি বা আগ্নেয় পদার্থের চারিদিকে বেরিয়ে আসে।
আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, তাই সবাইকে বলবো লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।